আজকের আলোচনায় আমরা র্যাচেল কার্সনের সেই বিখ্যাত বই ১৯৬২ সালের সাইলেন্ট স্প্রিং নিয়ে কথা বলবো। মানে আমরা মূলত বইটার উপর লেখা একটা বিশ্লেষণকে ভিত্তি করে এগোবো। লক্ষ্যটা হলো এই যে যুগান্তকারী কাজটা, এর আসল বার্তা, এর পেছনের কাহিনী আর এর সুদূর প্রসারী প্রভাবগুলো এগুলো একটু তুলিয়ে দেখা। হ্যাঁ। আপনি জানেন তো, এত বড় একটা বইয়ের শুরুটা কিন্তু বেশ ব্যক্তিগত একটা ঘটনা থেকে। ও আচ্ছা, বলুন তো। কার্সনের এক বন্ধু ছিলেন ওলগা ওয়েন্স হাকিন্স, ম্যাসাচুসেটস থেকে। উনি চিঠি লিখেছিলেন কার্সনকে। হ্যাঁ, মনে পড়ছে। ডিডিটি স্প্রে করার পর পাখিরা মারা যাচ্ছিল, সেই ঘটনাটা। একদম, স্থানীয় পাখিরা কিভাবে ভয়ানকভাবে মারা যাচ্ছে সেটা নিয়ে। আর এই ঘটনাটা কার্সনকে এতটাই নাড়া দেয় যে উনি এরপর কীটনাশকের প্রভাব নিয়ে রীতিমতো গবেষণায় নেমে পড়েন। প্রায় 4 বছর ধরে, তাই না? হ্যাঁ, প্রায় 4 বছর, এমনকি। সত্যিই অসাধারণ। আর ওই ব্যক্তিগত উদ্বেগ থেকেই তো জন্ম নিল এত শক্তিশালী একটা বৈজ্ঞানিক আর নৈতিক যুক্তি। বইটার একদম কেন্দ্রে ছিল ওই ব্যাপারটা। কি? এই যে রাসায়নিক কীটনাশকের নির্বিচার ব্যবহার আর তার ফলে পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হচ্ছিল, শিরোনামটাই তো খুব সাংকেতিক, তাই না? সাইলেন্ট স্প্রিং। হ্যাঁ, এমন এক বসন্ত যেখানে পাখির ডাক নেই, কারণ কীটনাশক তাদের মেরে ফেলেছে। ঠিক। কার্সেন খুব স্পষ্টভাবে দেখালেন যে রাসায়নিক দিয়ে প্রকৃতিকে কন্ট্রোল করার এই চেষ্টাটা আসলে পরিবেশের যে সূক্ষ্ম জটিল একটা ভারসাম্য আছে সেটাকেই নষ্ট করে দিচ্ছিল। ঠিক তাই। আর উনি তো শুধু সাধারণভাবে বলেননি, নির্দিষ্ট কিছু কেমিক্যালের নাম বলেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন ডিডিটি, অল্ড্রিন, ডিএলড্রিন, এই অর্গ্যানোক্লোরিন কীটনাশকগুলো। এগুলো পরিবেশে টিকে থাকে বলছিলেন। একদম সহজে ভাঙে না, পরিবেশে অনেক দিন থাকে আর খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রাণীদের দেহে জমতে থাকে, যাকে বলে বায়ো অ্যাকিউমুলেশন। ও আচ্ছা, এই বায়ো অ্যাকিউমুলেশন। হ্যাঁ, বিষটা জমতে জমতে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যারা থাকে, যেমন শিকারী পাখি বা স্তন্যপায়ী প্রাণী, তাদের দেহে এর পরিমাণ অনেক বেড়ে যায়। আর এর ফল ফল তো মারাত্মক। পাখিদের ডিমের খোসা পাতলা হয়ে যাওয়া, ঠিক। প্রজনন ক্ষমতা কমে যাওয়া, পাখির সংখ্যা কমে যাওয়া, এগুলো কার্সন খুব বিস্তারিতভাবে দেখিয়েছিলেন। শুধু পাখি নয়, মাছ বা অন্যান্য জলজ প্রাণী, এমনকি মানুষের স্বাস্থ্যের উপরও এর ঝুঁকি, যেমন ক্যান্সার বা জিনগত ক্ষতির সম্ভাবনার কথাও কিন্তু উনি তুলে ধরেছিলেন। ওই বিশ্লেষণেও এই ব্যাপারটা জোর দিয়ে বলা হয়েছে যে কার্সন শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে চলা ক্ষতির উপর জোর দিয়েছিলেন। আর এখানেই তো তিনি রাসায়নিক কোম্পানিগুলোর দিকে আঙুল তুলেছিলেন, অভিযোগ করেছিলেন যে মুনাফার জন্য এরা সত্যিটা লুকোচ্ছে। হ্যাঁ, জনগণকে ভুল তথ্য দেওয়া, গবেষণার ফল পাল্টে দেওয়া, এই সব কীটনাশকের বিপদটাকে হালকা করে দেখানো। দীর্ঘমেয়াদী কোনো পরীক্ষা ছাড়াই এগুলোকে নিরাপদ বলে চালানো হচ্ছিল। ঠিক। আর এটা ভাবলে অবাক লাগে, ওই সময়ে দাঁড়িয়ে একা একজন মহিলা এত বড় কর্পোরেট শক্তির বিরুদ্ধে এই কথাগুলো বলছেন। শুধু কর্পোরেট কেন, সরকারি সংস্থাগুলোর দিকেও তো প্রশ্ন তুলেছিলেন। অবশ্যই, বিশেষ করে তখনকার কৃষি বিভাগ ইউএসডিএ আর খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ। কার্সনের বক্তব্য ছিল এই সংস্থাগুলো অনেক সময় কোম্পানির দেওয়া তথ্যের উপর বেশি ভরসা করেছে। নিজেরা যথেষ্ট পরীক্ষা না করেই। হ্যাঁ, বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে। এমনকি ওই যে গণহারে আকাশ থেকে স্প্রে করা হতো, ও হ্যাঁ, সেগুলো জনগণের পুরোপুরি সম্মতি বা যথেষ্ট সতর্কতা ছাড়াই করা হয়েছে অনেক জায়গায়। এটা তো আসলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু কার্সন তো শুধু সমস্যা দেখিয়েই থেমে যাননি, উনি তো সমাধানের কথাও বলেছিলেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। উনি বিকল্প পথের কথা বলেছিলেন, রাসায়নিকের ওপর নির্ভর না করে জৈবিক নিয়ন্ত্রণ, পোকামাকড়ের প্রাকৃতিক শত্রু ব্যবহার করা, এরকম। পরে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম নামে পরিচিত হয়। আচ্ছা আচ্ছা। মূল কথাটা ছিল প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং প্রকৃতির নিয়ম বুঝেই কাজ করা। এই যুক্তির পাশাপাশি বইটার একটা গভীর নৈতিক দিকও ছিল মনে হয়। খুব গুরুত্বপূর্ণ দিক সেটা। কার্সন আমাদের মনে করিয়ে দেন যে প্রকৃতির ওপর শুধু খবরদারি না করে এর যত্ন নেওয়াটা আমাদের দায়িত্ব। জীবনের প্রতি শ্রদ্ধা, আমাদের জ্ঞানের যে সীমা আছে সেটা বোঝা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ রেখে যাওয়া, এই চিন্তাগুলো খুব জোরালোভাবে ছিল ওনার লেখায়। ওই বিশ্লেষণেও বলা হয়েছে এটা আসলে প্রকৃতি আর প্রযুক্তির সাথে মানুষের সম্পর্কটাকেই নতুন করে ভাবতে শেখায়। আর
এত কিছুর পর প্রভাবটা কেমন ছিল মানে বাস্তবে কি পরিবর্তন এনেছিল সাইলেন্ট স্প্রিং প্রভাব বিশাল। বইটা বের হওয়ার পর জনসচেতনতা এত বাড়ে যে তার ফলেই তো আমেরিকায় 1772-তে ডিডিটি নিষিদ্ধ হলো। और EPA এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি হ্যাঁ, সেটাও তো 1970 সালে গঠিত হয়। এই বইয়ের প্রভাব তাতে অস্বীকার্য। এটা আধুনিক পরিবেশবাদী আন্দোলনকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই নীতি নির্ধারণের একটা বড় ভূমিকা ছিল। মানে একজন মানুষের সাহস আর বৈজ্ঞানিক নিষ্ঠা কতটা পরিবর্তন আনতে পারে এটা তার একটা অসাধারণ উদাহরণ। একদম। তাহলে সংক্ষেপে যদি বলি, সাইলেন্ট স্প্রিং ছিল কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে একটা খুব জোরালো বৈজ্ঞানিক এবং নৈতিক যুক্তি। এটা একই সাথে শিল্প আর সরকারি ব্যবস্থার ব্যর্থতাগুলো চোখে আঙুল দিয়ে দেখায়। এবং প্রকৃতির সাথে মিলেমিশে থাকার পথ বাতলে দেয়। ঠিক। হ্যাঁ, আর 60 বছরেরও বেশি পরেও বইটা প্রাসঙ্গিক, তাই না? একটুও প্রাসঙ্গিকতা কমেনি, বরং আজকের দিনে যখন আমরা ক্লাইমেট চেঞ্জ, জীব বৈচিত্র্য হ্রাস, রাসায়নিক দূষণ এইসব বড় বড় সমস্যার মুখোমুখি, তখন কার্সনের সেই সতর্কতা, সেই বিনয়, পরিবেশ নিয়ে জানার প্রয়োজনীয়তার কথাগুলো মনে হয় আগের চেয়েও বেশি জরুরি। তার কাজটা বারবার মনে করিয়ে দেয় যে এই গ্রহের স্বাস্থ্য আর তার সমস্ত বাসিন্দাদের স্বাস্থ্য কিন্তু একে অপরের সাথে জড়িয়ে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, বলুন। প্রযুক্তির যে অপ্রত্যাশিত পরিণতি হতে পারে সে বিষয়ে কার্সন আমাদের সাবধান করেছিলেন। সেই কথাটা মনে রেখে আজকের যে নতুন নতুন সব শক্তিশালী প্রযুক্তি আসছে সেগুলোর মুখোমুখি আমরা কিভাবে আরও বেশি পরিবেশগত দায়িত্ববোধ আর দূরদর্শিতা নিয়ে হতে পারি, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু তার নাম পলিটিক্স অ্যান্ড নেচার। নামটা মানে বেশ অন্যরকম। একদিকে রাজনীতি, আবার তার সাথে প্রকৃতি। হ্যাঁ, নামটা আসলেই বেশ আকর্ষণীয়। আর দেখুন, চ্যানেলটা কিন্তু দর্শকদের কাছে পৌঁছানোর জন্য একটা খুব পরিচিত রাস্তা নিচ্ছে। ঠিক, ওই যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ। একদম। এটা তো এখন প্রায় সব চ্যানেলেই দেখা যায়। নথিতে একটা বেশ গুরুত্বপূর্ণ ঘোষণাও আছে। বলছে যে খুব তাড়াতাড়ি কিছু ভিডিও আসছে যেগুলো নাকি একদম বিনামূল্যে পাওয়া যাবে। আর বিষয়টাও কিন্তু বেশ নির্দিষ্ট করে বলা আছে। ভিডিওগুলো হবে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের ওপর। আচ্ছা। হ্যাঁ, আর টার্গেট অডিয়েন্সও খুব পরিষ্কার। যারা নেট, সেট, WBCS বা এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই বানানো হবে। ঠিক। আর সেই জন্যই তো বারবার সাবস্ক্রাইব করে রাখার কথা বলা হচ্ছে, যাতে নতুন ভিডিও এলে দর্শকরা জানতে পারেন।